আসসালামু আলাইকুম। আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন প্রমথ চৌধুরী লিখিত প্রবন্ধ সাহিত্যে খেলা। জগৎবিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্যাঁ, যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বের করেছেন, তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাঁদা নিয়ে আঙুলের টিপে টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে হয় না। সম্ভবত এই কারণে কলারাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নেই। স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কিন্তু মর্তবাসীর পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। অথচ এ কথা অস্বীকার করবার জো নেই যে যখন এ জগতে 10টা দিক আছে, তখন সেই সব দিকেই যাতায়াত করবার প্রবৃত্তি মানুষের পক্ষে স্বাভাবিক। মন উঁচুতেও উঠতে চাই, নিচুতেও নামতে চাই। বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। উড়তেও চায় না, ডুবতেও চায় না। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য, সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি নে। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না। আর কণ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্যা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই, কিন্তু পারি নে। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয়। এসব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। কিন্তু ডাইনে বাঁয়ে ছোটখাটো গলিঘুজিতে খেলার ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব? গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলেই যে মনে শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও বড় ছোট সকলের সমান। এমনকি একথা বললেও অত্যুক্তি হয় না যে পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রহ্মশূদ্রের প্রভেদ নেই। রাখাল ছেলের সঙ্গে দারিদ্রের ছেলেরও খেলার যোগ দেবার অধিকার আছে। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সে জগতের রাজরাজরার দলে মিশে যাব। কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীর পড়ে যেতে হবে। লেখকেরাও অবশ্য 10-এর কাছে হাততালির প্রত্যাশা রাখেন, বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন। কেননা তারাই হচ্ছেন যথার্থ জীব, বাদবাকি সকলে কেবলমাত্র পারিবারিক। বিশ্বমানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ বাঁধানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম। এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতিকবিতে রঙ্গভূমির স্বগতোক্তি রূপেই উচ্চারিত হয়, যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে। কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চ বাক্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নেই।
সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জড় সমাজেও নিত্য পাই। টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। অথচ এ কথাও সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, এবং গড়ের মাঠের খেলোয়াড়দের ছোটাছুটি, দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য ও উদ্দেশ্যবিহীন। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। মানুষে যখন খেলা করে তখন এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আশঙ্কা রাখে না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনা আশা আছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়, সে কারণে তা কারো নিজস্ব হতে পারে না। এ আনন্দে সকলেরই অধিকার সমান। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এ দুয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। যে লেখক সাহিত্যে ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম। অতএব মোক্ষলাভের একমাত্র উপায়। স্বয়ং ভগবান বলেছেন, যদিচ তার কোনোই অভাব নেই, তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই। সে সৃষ্টির মূল অন্তরাত্মার ফুর্তি, আর তার ফল আনন্দ। এক কথায় সাহিত্য সৃষ্টির জীবত্তার লীলা মাত্র, এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত, কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। এ দুয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে সেইটি ভুলে গেলেই লেখকেরা লিখে খেলা না করে পরের জন্যে খেলনা তৈরি করতে বসেন। সমাজে মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে ধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙা লাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেঁপো এবং ধর্মের জয়ঢাক, এইসব জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে। সাহিত্যরাজ্য খেলনা পেয়ে পাঠকের মনতুষ্টি হতে পারে, কিন্তু তা গড়ে লেখকের মনতুষ্টি হতে পারে না। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে। সে প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক, কাশিরাই হোক আর জার্মানিরই হোক, দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। আমি জানি যে পাঠক সমাজে আনন্দ দিতে গেলে তা প্রায়শই বেদনা বোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাবার কিছুই নেই। কেননা কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। অপরপক্ষে এ যুগে পাঠক হচ্ছে জনসাধারণ। সুতরাং তাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা গড়তে হবে, নইলে তা বাজারে কাটবে না। এবং সস্তা করার অর্থ খেলো করা। বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। অতএব সাহিত্যে আর যাই হোক না কেন, পাঠক সমাজের মনোরঞ্জন করবার চেষ্টা করো না। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? অবশ্য নয়। কেননা কবির মতিগতি লেখকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না,
এ তো সকলেরই জানা কথা। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, একথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয়, এ সত্যটি একটু স্পষ্ট করিয়ে দেখিয়ে দেওয়া আবশ্যক। প্রথমত, শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলধকরণ করতে বাধ্য হয়। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে, কেননা শাস্ত্রমতে সে রস অমৃত। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো, কাব্য এবং সংবাদপত্র নয়। একথা সকলেই জানেন। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যেই শিক্ষকের হস্তে শিক্ষা জন্ম লাভ করেছে। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়। একটি উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। একথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া উদ্দেশ্য ছিল না। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীল বকে তাদের যথা সর্বস্ব, এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক। অপরপক্ষে লেখে একজনও যে যোগবশিষ্ঠ রামায়ণের ছায়া মাড়ান না, তার কারণ তিনি বস্তুলোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দেবার জন্য নয়। আসল কথা এই যে সাহিত্য কশ্চিনকালেও স্কুল মাস্টারের ভার নেয়নি। এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারেরা একারে সাহিত্যের ভার নিয়েছেন। কাব্যরস নামক অমৃতের যে আমাদের অরুচি জন্মেছে, তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার। কাব্য পড়বারও বুঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। লেখক ও পাঠকের মধ্যে যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান, এই মধ্যস্থতার কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূর থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই না, শুধু তার গুণ শুনি। টিকার ভাষ্যের প্রাসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগূঢ় তত্ত্ব জানি, কিন্তু সে কি বস্তু তা চিনি নে। আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এ জ্ঞান লাভ হয়েছে যে পাথরে কয়লা হীরার সবর্ণ না হলেও স্বগোত্র। অপরপক্ষে হীরক ও কাঁচ যমজ হলেও সহোদর নয়। এর একের জন্ম পৃথিবীর গর্ভে, অপরটির মানুষের হাতে, এবং উভয়ের ভিতর এক দা কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাঁচকে হীরা এবং হীরাকে কাঁচ বলে নিত্য ভুল করি। হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে তিলমাত্র দ্বিধা করি নে, কেননা ওরূপ করা যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। সাহিত্য শিক্ষার ভার নেয় না, কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা, তারপরে তার শবচ্ছেদ করা, এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা ও প্রচার করা। এই সব কারণে নির্ভয়ে বলা যেতে পারে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। বিচারের সাহায্যে এইমাত্র প্রমাণ করা যায়। তবে বস্তু যে কি, তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে।
একথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য। এইসব কথা শুনে আমার জনৈক শিক্ষাভক্ত বন্ধু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প, আর কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন। খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো আয়োজন দিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।